আসসালামু আলাইকুম। সবাইকে রনি ম্যাথ কেয়ারের অনলাইন ক্লাসে স্বাগতম। আমরা সবাই জানি যে আর কিছুদিন পরে আমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 অনুষ্ঠিত হবে। বিজ্ঞান আমাদের 50 নম্বরের পরীক্ষা হবে এবং বিজ্ঞান আমাদের পরীক্ষায় শূন্যস্থান পূরণ থাকবে। আজকে আমরা শূন্যস্থান পূরণ সম্পূর্ণ বিজ্ঞান বই থেকে কিছু শূন্যস্থান পূরণ পড়ব, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তো আশা করছি যে এগুলো তোমরা একবার দুইবার পড়লেই তোমাদের আর প্রবলেম থাকবে না, যেহেতু একটা বছর তোমরা পড়ে এসেছো। এগুলোতে আর প্রবলেম থাকার কথা না। সহজ সহজ শূন্যস্থান পূরণ। তো চলো দেখি কি কি। সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ড্যাশ ওপর নির্ভরশীল। আচ্ছা, শক্তির জন্য এখানে কিন্তু প্রাণীর কথা বলেছে। সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কার উপর নির্ভরশীল? উদ্ভিদের ওপর নির্ভরশীল। কার ওপর? উদ্ভিদের ওপর। আচ্ছা, শক্তির জন্য কি জন্য উদ্ভিদের ওপর নির্ভরশীল? কারণ খাবার থেকে শক্তি আসে, তাই না? আর প্রাণীরা খাবার পায় কিসের থেকে? উদ্ভিদ থেকে। ওকে। একাধিক আরেকটা জিনিস, এখানে সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল। আর যদি প্রশ্নটা এরকম আসে সকল শক্তির উৎসই সূর্য, তখন সকল শক্তির উৎস কি? সূর্য। ওকে, তাহলে 1 নম্বরে কারো কোনো সমস্যা হবে না। আজকেই পড়বো, আজকে শেষ। এটা যেন আর দ্বিতীয় দিন না পড়া লাগে। একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্যজাল তৈরি করে। কি তৈরি করে? খাদ্যজাল। কি তৈরি করে? খাদ্যজাল। কি? খাদ্যজাল। একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্যজাল তৈরি করে। উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়া হলো খাদ্য শৃঙ্খল। উদ্ভিদ থেকে প্রাণীতে খাদ্য প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়া হলো খাদ্য শৃঙ্খল। খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো, ড্যাশ ও বায়ু প্রয়োজন। কি প্রয়োজন? সূর্যের আলো, পানি ও বায়ু প্রয়োজন। খাদ্য তৈরির জন্য উদ্ভিদের কি কি প্রয়োজন? সূর্যের আলো, পানি, বায়ু। সূর্যের আলো, পানি, বায়ু। 5 নম্বর, মাটি ও ড্যাশ অনেক জীবের বাসস্থান। মাটি ও পানি অনেক জীবের বাসস্থান। তাহলে 5টা আমরা একবার পড়ে নিই। সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্যজাল তৈরি করে। উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়া হলো খাদ্য শৃঙ্খল। খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো, পানি ও বায়ু প্রয়োজন। মাটি ও ড্যাশ অনেক জীবের বাসস্থান। মাটি ও পানি অনেক জীবের বাসস্থান। 6 নম্বর, উদ্ভিদ সূর্য থেকে ড্যাশ পায়। সূর্য থেকে কি পায়? শক্তি পায়। সূর্য থেকে কি পাই আমরা? শক্তি পাই। উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে। আমরা কি করি বাবা? কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি এবং উদ্ভিদ সেটা গ্রহণ করে। কি জন্য? খাদ্য তৈরির জন্য। আর উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে, আমরা সেটা গ্রহণ করি। সূর্যের আলো, ঘাস, হরিণ, হরিণ থেকে কি বাবা? বাঘ। মানে সূর্যের আলো থেকে কি? ঘাস, ঘাস থেকে কি? হরিণ, হরিণ থেকে কি বাবা? বাঘ। ওকে। পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হলো শিল্পায়ন। অন্যতম প্রধান কারণ কি? শিল্পায়ন। পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ কি? শিল্পায়ন। কারখানার ড্যাশ পানিতে ফেললে পানি দূষিত হয়। কারখানার ক্ষতিকর বর্জ্য পদার্থ পানিতে ফেললে পানি দূষিত হয়। তাহলে আরেকবার পড়ি। উদ্ভিদ সূর্য থেকে শক্তি পায়। উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে। সূর্যের আলো, ঘাস, হরিণ, বাঘ। পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হইল শিল্পায়ন। কারখানার ক্ষতিকর বর্জ্য পদার্থ পানিতে ফেললে পানি দূষিত হয়। মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলে পরিবেশের বেশিরভাগ ড্যাশ ঘটে। পরিবেশের কি ঘটে? দূষণ ঘটে। কিসের জন্য? মানুষের কর্মকাণ্ডের জন্য পরিবেশের দূষণ ঘটে। ওকে। বায়ু দূষণের ফলে পৃথিবীর ড্যাশ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কি তাপমাত্রা? হর্ন বাজালে শব্দ দূষণ হয়। ওকে। শ্রবণ শক্তি হ্রাস পায়। শ্রবণ শক্তি মানে শোনার ক্ষমতা, তাই না? শব্দ দূষণের প্রভাবে। পরিবেশ দূষণের প্রধান উৎস ড্যাশ জ্বালানির ব্যবহার। কি জ্বালানির ব্যবহার? জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি কোনগুলো? দেখে নিও। তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস, এগুলো।
তাহলে মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলে পরিবেশের বেশিরভাগ দূষণ ঘটে। বায়ু দূষণের ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। হর্ন বাজালে শব্দ দূষণ হয়। শ্রবণ শক্তি হ্রাস হয় শব্দ দূষণের প্রভাবে। পরিবেশ দূষণের প্রধান উৎস জীবাশ্ম জ্বালানির ব্যবহার। ওকে। কীটনাশক মাটির সাথে মিশে ড্যাশ দূষিত করে। মাটির সাথে মিশলে মাটি দূষণ হবে। মাটির সাথে মিশলে কি হবে? মাটি দূষণ হবে। মাটি দূষণ জমির ড্যাশ নষ্ট করে। কি নষ্ট করে? উর্বরতা নষ্ট করে। মাটি দূষণ জমির কি নষ্ট করে? উর্বরতা নষ্ট করে। কি নষ্ট করে? উর্বরতা নষ্ট করে। তেল, গ্যাস ও কয়লা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তেল, গ্যাস, কয়লা। তেল, গ্যাস, কয়লা এগুলো কি বাবা? জীবাশ্ম জ্বালানি। শব্দ দূষণ মানুষের মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্টি করে। তাহলে শব্দ দূষণ কি করে? মানুষের মানসিক ও শারীরিক সমস্যা। জীবাশ্ম জ্বালানির ব্যবহার পরিবেশ দূষণের প্রধান উৎস। জীবাশ্ম জ্বালানির ব্যবহার পরিবেশ দূষণের প্রধান উৎস। তাহলে আবার পড়ি, কীটনাশক মাটির সাথে মিশে মাটি দূষিত করে। মাটি দূষণ জমির উর্বরতা নষ্ট করে। তেল, গ্যাস ও কয়লা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। শব্দ দূষণ মানুষের মানসিক ও শারীরিক সমস্যা সৃষ্টি করে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার পরিবেশ দূষণের প্রধান উৎস। মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলে পরিবেশের বেশিরভাগ দূষণ ঘটে। এটা কিন্তু একবার করা হয়েছে, আবার ডাবল হয়ে গেছে। এরকম ডাবল অনেকগুলোই থাকবে। বায়ু দূষণের ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ক্রমশ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এটাও ডাবল দেখলাম। ঠিক আছে, এটাও ডাবল হয়ে গেছে। মেঘের পানিকণা বড় হয়ে বৃষ্টিপাত হিসেবে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। কি হিসেবে? বৃষ্টিপাত হিসেবে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। বায়ু দূষণের ফলে জলজ প্রাণী মারা যাচ্ছে। পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যাচ্ছে। মানুষের কর্মকাণ্ড পানি দূষণের প্রধান কারণ। মানুষের কর্মকাণ্ড পানি দূষণের প্রধান কারণ। তাহলে আমরা আবার পড়ি, মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলে পরিবেশের বেশিরভাগ দূষণ ঘটে। বায়ু দূষণের ফলে পৃথিবীর ক্রমশ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। মেঘের পানিকণা বড় হয়ে বৃষ্টিপাত হিসেবে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যাচ্ছে। মানুষের কর্মকাণ্ড পানি দূষণের প্রধান কারণ। পানি ছাড়া উদ্ভিদ মাটি থেকে পুষ্টি উপাদান ড্যাশ করতে পারবে না। কি করতে পারবে না? শোষণ করতে পারবে না। শোষণ করতে পারবে না। পানির মাধ্যমেই মাটি থেকে কি পুষ্টি শোষণ করে উদ্ভিদ শিকড়ের মাধ্যমে। বাতাসের জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয়। কি হয়ে পানিতে পরিণত হয়? ঠান্ডা হয়ে। কি হয়ে? ঠান্ডা। পানি আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। দেখবা অনেকের শরীর গরম, পানি কম খায়। বুঝতে পেরেছ? ওকে। উদ্ভিদের দেহের শতকরা প্রায় 90 ভাগ পানি। কত ভাগ পানি? 90 ভাগ পানি। অনেক ইম্পর্টেন্ট। কত ভাগ পানি? 90 ভাগ পানি। কত ভাগ? 90 ভাগ পানি। প্রাণী দেহে পানি খাদ্য পরিপাকে সাহায্য করে। দেখো আমরা যখন খাবার খাওয়ার পরে পানি কম খাই, দেখবা গ্যাস হয়। ঠিক আছে, দেখবা কি হয়? গ্যাস হয় পেটের মধ্যে। তাহলে পানি কি করে বাবা? পরিপাকে সাহায্য করে। তাহলে আরেকবার পড়ি, পানি ছাড়া উদ্ভিদ মাটি থেকে পুষ্টি উপাদান শোষণ করতে পারে না। বাতাসের জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয়। পানি আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। উদ্ভিদের দেহের শতকরা 90 ভাগ পানি। পানি দেহের পানি খাদ্য পরিপাকে সাহায্য করে। ওকে। 31 নম্বর, পানি দূষণের ফলে জলজ খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত ঘটে। পানি দূষণের ফলে জলজ খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত ঘটে। কিসের ব্যাঘাত ঘটে? জলজ খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত ঘটে। জলজ খাদ্য শৃঙ্খল মানে ওর ভেতরে যে পোকামাকড় বা পানি বা তোমার হলো মাছ টাছ যেগুলো থাকে সেগুলো ব্যাঘাত ঘটে। ওকে, মানে খাদ্য শৃঙ্খলটা কীরকম খেয়াল করো। খাদ্য শৃঙ্খলটা কীরকম? ঘাস খাচ্ছে হরিণ, হরিণকে খাচ্ছে বাঘ। এখন মাঝখান থেকে যদি হরিণ বিলুপ্ত হয়ে যায়, মানে আর কোনো হরিণ নাই, তাহলে বাঘ কাকে খাবে? ঘাস খাবে? বাঘও বিলুপ্ত হয়ে যাবে। তাহলে এটা খাদ্য শৃঙ্খল যদি সমস্যা হয় তাহলে প্রাণীরা কি হয়? বিলুপ্ত হয়ে যায়। ওকে, তাহলে পানি দূষণের ফলে জলজ খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত ঘটে। মানুষের কর্মকাণ্ড পানি দূষণের প্রধান কারণ। রিপিট হয়েছে। জীবাণুমুক্ত নিরাপদ পানির জন্য 20 মিনিটের বেশি সময় ধরে পানি ফুরাইতে হবে। মনে রেখো, 20 মিনিটের বেশি। 20 মিনিটের বেশি।
পানি দূষণের ফলে জলজ খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত ঘটে। রিপিট ওপরেরটা। তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াই হচ্ছে বাষ্পীভবন। তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? বাষ্পীভবন। ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, তাহলে পানি দূষণের ফলে জলজ খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত ঘটে। মানুষের কর্মকাণ্ড পানি দূষণের প্রধান কারণ। জীবাণুমুক্ত নিরাপদ পানির জন্য 20 মিনিটের বেশি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাও দিলাম না, এটাও ইম্পর্টেন্ট, 20 মিনিটের বেশি, সংক্ষিপ্ত হোক অথবা শূন্যস্থান, 20 মিনিটের বেশি সময় ধরে ফুটাতে হয়। পানি দূষণের ফলে জলজ খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত ঘটে। তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলে বাষ্পীভবন। উদ্ভিদের দেহের শতকরা 90 ভাগ পানি, এটা তো রিপিট হলো, আগেও পড়াইলাম। উদ্ভিদের দেহের শতকরা 90 ভাগ পানি। যেখানে সেখানে মলমূত্র ত্যাগের কারণে বায়ু দূষিত হয়। যেখানে সেখানে কি ত্যাগের কারণে? মলমূত্র। কি? মলমূত্র, প্রস্রাব, পায়খানা। শ্বাসকষ্টের রোগীকে সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়। শ্বাসকষ্টের রোগীকে সিলিন্ডারের মাধ্যমে কি সরবরাহ করা হয়? অক্সিজেন সরবরাহ করা হয়। শ্বাসকষ্টের রোগীকে সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়। গাছ লাগানোর মাধ্যমে আমরা বায়ু দূষণমুক্ত করতে পারি। কি করতে পারি? বায়ু দূষণমুক্ত। চিপসের প্যাকেটে থাকে নাইট্রোজেন। চিপসের প্যাকেটে কি থাকে? নাইট্রোজেন। চিপসের প্যাকেটে নাইট্রোজেন। তাহলে উদ্ভিদ দেহের শতকরা কত ভাগ পানি? 90 ভাগ পানি। যেখানে সেখানে মলমূত্র ত্যাগের কারণে বায়ু দূষিত হয়। শ্বাসকষ্টের রোগীকে অক্সিজেন দেওয়া হয় সিলিন্ডারের মাধ্যমে। গাছ লাগানোর মাধ্যমে আমরা বায়ু দূষণমুক্ত রাখতে পারি। ঠিক আছে? বায়ু দূষণ না, দূষণমুক্ত। চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। আমরা গাছ লাগানোর মাধ্যমে বায়ু দূষণ রোধ করতে পারি। দূষণ মুক্ত বা দূষণ রোধ যে কোনো একটা দিতে পারো। পর্বতারোহী সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়, মানে মানুষ মারা যাওয়ার সময় বা শ্বাসকষ্টের রুগী তাদেরকে, অথবা মারা যাওয়ার সময় না, মানে মুমূর্ষু রুগী যারা খুব ক্রিটিক্যাল কন্ডিশন, তাদেরকে তোমার হইল অক্সিজেন সরবরাহ করা হয় সিলিন্ডারের মাধ্যমে। আবার যারা পর্বত, পাহাড়ে ওঠে, উঁচা উঁচা পাহাড়ে ওঠে, তাদেরকেও অক্সিজেন সরবরাহ করা হয়। অগ্নি নির্বাপক যন্ত্রে কার্বন ডাইঅক্সাইড, মনে রাখো অগ্নি নির্বাপক যন্ত্রে কি? কার্বন ডাইঅক্সাইড। তার মানে মানুষ শ্বাসকষ্টের কারণে অক্সিজেন, বা যখন উঁচা জায়গায় যায় তখন অক্সিজেন। আর অগ্নি নির্বাপক মানে আগুন নিভাইতে কার্বন ডাইঅক্সাইড, আগুন জ্বালাইতে অক্সিজেন, নিভাইতে কার্বন ডাইঅক্সাইড। আর কার্বন ডাইঅক্সাইড কিন্তু আবার মানুষ, ওই কার্বন ডাইঅক্সাইড কি হয়, যখন ধোঁয়া হয় তখন কিন্তু ওইখানে অনেক কার্বন ডাইঅক্সাইড তোমার হলো হয়, উৎপন্ন হয়, তৈরি হয়। ওইটার কারণে মানুষ মারা যায় অক্সিজেনের অভাবে যখন কোথাও আগুন লাগে। দেখো আমি আমি আমার আবার কিরকম, কোথাও মনে করো যে আগুন লাগাইছে রাস্তা টাস্তায়, পাতা টাতা বা আবর্জনা, বিশেষ করে ঢাকার এই সাইডে তোমার কিছু কিছু জায়গায় আবর্জনাতে আগুন লাগায়। যখন আমি ওই পাশ দিয়ে যাই আমি নিঃশ্বাস নিতেই না, মনে করো ওই জায়গায় আমি 5 মিনিট থাকলে আমি মারা যাবো। সবাই হাঁটতেছে ওইখানে, অনেকে খাচ্ছে, বেড়াচ্ছে, ঘুরছে, কিন্তু আমি থাকতে পারি না। দেখো আমরা গাছ ড্যাশ মাধ্যমে বায়ু দূষণ রোধ করতে পারি। গাছ লাগানোর মাধ্যমে। কিসের মাধ্যমে? গাছ লাগানোর মাধ্যমে বায়ু দূষণ রোধ করতে পারি। 45 নম্বর, রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে আমরা বায়ু দূষণ প্রতিরোধ করতে পারি। রিসাইকেল প্রক্রিয়া, রিসাইকেল মানে বারবার ব্যবহার করার মাধ্যমে আমরা কি করতে পারি? বায়ু দূষণ প্রতিরোধ। তাহলে আরেকবার পড়ি আমরা। আমরা গাছ লাগানোর মাধ্যমে বায়ু দূষণ রোধ করতে পারি। পর্বতারোহীকে সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়। অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহৃত হয় বায়ুর কার্বন ডাইঅক্সাইড। ওকে, আমরা গাছ লাগানোর মাধ্যমে বায়ু দূষণ রোধ করতে পারি। রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে আমরা বায়ু দূষণ প্রতিরোধ করতে পারি, বা প্রতিরোধ, এটা রোধ না লিখে প্রতিরোধ। প্রতিরোধ আর প্রতিকার। প্রতিরোধ মানে বায়ু দূষণ যাতে না হয়, বায়ু দূষণ যাতে না হয়। বায়ু দূষণ হয় কি জন্য? অনেক ওই যে প্লাস্টিক টাস্টিক এটা ওইটা সব ফালায় দেয়, তখন ওইগুলো পুরায়, এগুলোর কারণে তো বায়ু দূষণ হয় বেশিরভাগ। তাহলে প্রতিরোধ মানে যাতে নাই হয়। এই যে এখন মনে করো হাম, রুবেলা, এটা ওইটা বিভিন্ন হচ্ছে, তাহলে এটা যাতে না হয় তার জন্য যে স্টেপ নেওয়া হবে সেটা হলো প্রতিরোধ। আর হওয়ার পরে ডাক্তারের কাছে যাওয়া, চিকিৎসা করানো, ওটা হলো প্রতিকার। তাহলে অবশ্যই এটা কি? বায়ু দূষণ প্রতিরোধ করতে পারি, রোধ না, প্রতিরোধ এখানে কিন্তু। বায়ু দূষণ মানুষের ড্যাশ জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিসের জন্য ক্ষতিকর? স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ক্ষতিকর গ্যাস বায়ুতে বেড়ে যাওয়ার ফলে অ্যাসিড বৃষ্টি হয়। বায়ুতে ক্ষতিকর গ্যাস বেড়ে যাওয়ার ফলে কি হয়? অ্যাসিড বৃষ্টি হয়। মাছ মাংস
ইত্যাদি প্যাকেটে বা টিনের কৌটায় সংরক্ষণ হয় বায়ুর নাইট্রোজেন। কি নাইট্রোজেন? চিপসের প্যাকেট, মাছ, মাংস কৌটায় নাইট্রোজেন গ্যাস দিয়ে সংরক্ষণ করা হয়। শ্বাসকষ্টের রোগীকে সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়। রিপিট প্রশ্ন। সমস্ত শক্তির মূল উৎস সূর্য। তাহলে আবার পড়ি, বায়ু দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ঠিক আছে, বায়ু দূষণ মানুষের কিসের জন্য ক্ষতিকর? স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ক্ষতিকর গ্যাস বায়ুতে বেড়ে যাওয়ার ফলে অ্যাসিড বৃষ্টি হচ্ছে। মাছ, মাংস ইত্যাদির প্যাকেটে বা টিনের কৌটায় সংরক্ষণে বায়ুর নাইট্রোজেন ব্যবহৃত হয়। শ্বাসকষ্টের রোগীকে সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়। সমস্ত শক্তির মূল উৎস, সমস্ত শক্তির মূল উৎস কি? সূর্য। সমস্ত শক্তির মূল উৎস সূর্য। ঠিক আছে। সূর্য থেকে আলো বিকিরণ প্রক্রিয়ায় পৃথিবীতে আসে। কি প্রক্রিয়ায় পৃথিবীতে আসে? বিকিরণ। কি প্রক্রিয়ায়? বিকিরণ। সূর্য থেকে আলো কি প্রক্রিয়ায় পৃথিবীতে আসে? বিকিরণ প্রক্রিয়া। বিকিরণ। পদার্থ হলো অসংখ্য অণুর সমষ্টি। পদার্থ কি? অসংখ্য অণুর সমষ্টি। পদার্থ কি? অসংখ্য অণুর সমষ্টি। পদার্থের সূক্ষ্ম কণাই হলো পরমাণু। পদার্থের সূক্ষ্ম কণা কি? পরমাণু। পদার্থের সূক্ষ্ম কণা পরমাণু। সৌর প্যানেল সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। যে বাড়িতে যাদের সৌর বিদ্যুৎ আছে জানো। ধাতব চামচের মধ্যে দিয়ে তাপ পরিবহন প্রক্রিয়ায় সঞ্চালিত হয়। পরিবহন। ধাতব চামচ মানে কি? আমার ওই যে আম্মুরা যখন ওই যে রান্না করে চামচ দিয়ে, যখন রান্না করে তখন দেখবা চামচ তো কড়াইয়ের মধ্যে বা ওই পাতিলের মধ্যে, কিন্তু তাপ আস্তে আস্তে হাতে যেখানে ধরে হাতল ততদূর পর্যন্ত চলে আসে। তাহলে এই তাপটা পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়, ওপরের দিকে উঠে আসে। তাহলে আরেকবার পড়ি, সূর্য থেকে আলো বিকিরণ প্রক্রিয়ায় পৃথিবীতে আসে। পদার্থ হলো অসংখ্য অণুর সমষ্টি। পদার্থের সূক্ষ্ম কণাই হলো পরমাণু। সৌর প্যানেল সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। ধাতব চামচের মধ্যে দিয়ে কি হয়? পরিবহন প্রক্রিয়ায় সঞ্চালিত হয় তাপ। খাদ্য সংরক্ষণ অপচয় রোধ করে। খাদ্য সংরক্ষণ কি করে? অপচয় রোধ করে। মানে খাদ্য সংরক্ষণ কি? যে ফ্রিজ আছে, মনে করো আমি খাইছি, তরকারি বেঁচে গেছে, আমি ফ্রিজে রেখে দিলাম, তাহলে অপচয় রোধ হইল। আর যদি আমার ফ্রিজ না থাকতো বা সংরক্ষণ করার যদি সিস্টেম না থাকতো, ফেলে দেওয়া লাগতো, নষ্ট হয়ে যেত। মাছ, মাংস ইত্যাদির প্যাকেটে টিনের কৌটায়, এটা রিপিট হয়েছে নাইট্রোজেন। খাদ্য সংরক্ষণ খাবার পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। খাবারের পচন সৃষ্টি করে কি? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া জমাতে বাধা দেয়। অসাধু ব্যবসায়ীরা খাবারে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশিয়ে থাকে। জাঙ্ক ফুড সুস্বাদু হলেও সুষম খাদ্য নয়। জাঙ্ক ফুড সুস্বাদু হলেও কি? সুষম খাদ্য নয়। সুস্বাদু হলেও কি? সুষম খাদ্য নয়। তাহলে খাদ্য সংরক্ষণ অপচয় রোধ করে। মাছ, মাংস ইত্যাদির প্যাকেটে বা টিনের কৌটায় নাইট্রোজেন। খাদ্য সংরক্ষণ খাবারের পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জমাতে বাধা দেয়। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট। দেখো, অসাধু ব্যবসায়ীরা খাবারে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশিয়ে থাকে। জাঙ্ক ফুড সুস্বাদু হলেও সুষম খাদ্য নয়। অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে ওজনজনিত সমস্যার সৃষ্টি হতে পারে। কি জনিত? ওজনজনিত। অতিরিক্ত খাবার গ্রহণ করলে। যারা শারীরিক পরিশ্রমের কাজ করে তাদের বেশি খাদ্যের প্রয়োজন। যারা কি করে? শারীরিক পরিশ্রমের কাজ করে, যারা ওই যে অনেক পরিশ্রম করে তাদের বেশি খাদ্যের প্রয়োজন। যারা শারীরিক পরিশ্রমের কাজ করে তাদের বেশি বেশি খাদ্যের প্রয়োজন। একই জিনিস একটু উল্টাপাল্টা করে দিয়েছে। বেশি বেশি কিসের প্রয়োজন? খাদ্যের প্রয়োজন। জাঙ্ক ফুড সুস্বাদু হলেও সুষম নয়। তাহলে ডাবল, আমরা এখানে মোট আজকে 131টা দিব, কিন্তু এটা 100টার মতো। ঠিক আছে, কিছু প্রশ্ন ডাবল ডাবল আছে, তাহলে আমরা এটা 100টা দিয়েছি। ওকে। অসাধু ব্যবসায়ীরা খাবারে বিভিন্ন ক্ষতিকর 100টা, যে দেখো এগুলো রিপিট হচ্ছে, 100টারও কমে যাবে, 100টা বা 100টারও কম শূন্যস্থান পূরণ আছে। ওকে। তাহলে অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে ওজনজনিত সমস্যার সৃষ্টি হতে পারে। যারা শারীরিক পরিশ্রমের কাজ বেশি করে তাদের বেশি খাদ্যের প্রয়োজন। ওকে। জাঙ্ক ফুড সুস্বাদু হলেও সুষম নয়। অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে ওজনজনিত, দেখো এটাও আবার রিপিট হয়েছে। খাদ্য সংরক্ষণ খাবারে পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়, এটাও রিপিট হয়েছে। হাঁচি কাশির মাধ্যমে সংক্রামক রোগের জীবাণু ছড়ায়। ওকে। হাঁচি কাশির মাধ্যমে কি হয়? সংক্রামক রোগের জীবাণু ছড়ায় হাঁচি কাশির মাধ্যমে। বয়সন্ধিকালে শরীরের মাংসপেশি সুগঠিত হয়। বয়সন্ধিকালে শরীরে কি হয়? মাংসপেশি সুগঠিত হয়। কি হয়? মাংসপেশি সুগঠিত হয়। এইচআইভি ভাইরাস এইডস রোগের কারণে হয়। কোন রোগ? এইডস রোগের কারণে হয়। কোন রোগ? এইডস রোগের কারণে হয়। তাহলে হাঁচি কাশির মাধ্যমে সংক্রামক রোগের জীবাণু ছড়ায়।
বয়সন্ধিকালে শরীরে মাংসপেশি সুগঠিত হয়। কি সুগঠিত হয়? মাংসপেশি। এইচআইভি ভাইরাস এইডস রোগের কারণ কি? এইডস। ডায়রিয়া একটি পানিবাহিত সংক্রামক রোগ। ডায়রিয়া একটি কি? পানিবাহিত সংক্রামক রোগ। আমাশয় পানিবাহিত সংক্রামক রোগ। তাহলে ডায়রিয়া, আমাশয় এরা পানিবাহিত। ডায়রিয়া, আমাশয় পানিবাহিত। ক্রমাগত বমি ও তীব্র মাথা ব্যথা হলে ডাক্তারের কাছে যাবে। কার কাছে? ডাক্তারের কাছে যাবে। সোয়াইন ফ্লু বায়ুর মাধ্যমে ছড়ায়। সোয়াইন ফ্লু কার মাধ্যমে ছড়ায়? বায়ুর মাধ্যমে ছড়ায়। হাঁচি কাশির সময় টিস্যু, রুমাল দিয়ে মুখ ঢেকে আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি। কি করতে পারি? সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি। হাঁচি কাশির সময় রুমাল, টিস্যু দিয়ে আমরা মুখ ঢেকে, অথবা যদি না থাকে রুমাল, টিস্যু সেম, ঠিক আছে? ওকে, হাঁচি দেওয়ার সময়। তাহলে ডায়রিয়া, আমাশয় পানিবাহিত রোগ, ক্রমাগত বমি ও তীব্র মাথা ব্যথা, ডাক্তারের কাছে যাব। সোয়াইন ফ্লু বায়ুর মাধ্যমে ছড়ায়, মানে বায়ুবাহিত রোগ। হাঁচি কাশির সময় টিস্যু, রুমাল দিয়ে মুখ ঢেকে আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি। সংক্রামক মানে যেটা একজনের হলে আরেকজনের হওয়ার সম্ভাবনা থাকে। রোগাক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যে সকল রোগের সংক্রমণ হয় সেগুলোই হলো ছোঁয়াচে রোগ। ছোঁয়াচে রোগ কি রোগ? ছোঁয়াচে কি রোগ? ছোঁয়াচে রোগ, ঠিক আছে? ছোঁয়াচে রোগ। পৃথিবীর উত্তর গোলার্ধে যখন শীতকাল, তখন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। উল্টা, শীতকাল গ্রীষ্মকাল। মহাবিশ্ব এখনো প্রসারিত হচ্ছে। মহাবিশ্ব এখনো কি হচ্ছে? প্রসারিত হচ্ছে। সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে কি বলে? বার্ষিক গতি বলে। অনেক ইম্পর্টেন্ট। কি বলে? বার্ষিক গতি বলে। কি বলে? বার্ষিক গতি বলে। চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে কত? 1.3 সেকেন্ড। কত সেকেন্ড? 1.3 সেকেন্ড। তাহলে আরেকবার পড়ি। রোগাক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যে সকল রোগের সংক্রমণ হয় সেগুলোই কি বাবা? ছোঁয়াচে রোগ বা সংক্রমিত রোগ। পৃথিবীর উত্তর গোলার্ধে যখন শীতকাল, তখন দক্ষিণ গোলার্ধে উল্টা গ্রীষ্মকাল। মহাবিশ্ব এখনো প্রসারিত হচ্ছে, মানে বাড়ছে। মহাবিশ্বের আকার কিন্তু আমরা জানি না, সবসময় এটা বাড়ে। সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে। চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে 1.3 সেকেন্ড। দিন রাত সংঘটিত হয় আহ্নিক গতির কারণে। দিন রাত সংঘটিত হয় আহ্নিক গতির কারণে। আর বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন হয়। দিন রাত সংঘটিত হয় আহ্নিক গতির কারণে। এটার মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন এই বইতে নাই। সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে প্রায় 8 মিনিট সময় লাগে। কত মিনিট? 8 মিনিট সময় লাগে। কত মিনিট? 8 মিনিট সময় লাগে। সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে 8 মিনিট সময় লাগে। আহ্নিক গতির সময়কাল 23 ঘন্টা 56 মিনিট। এটাও ইম্পর্টেন্ট। আহ্নিক গতির সময়কাল 23 ঘন্টা 56 মিনিট। মহাকাশের বিভিন্ন বস্তু দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করা যায়। কি যন্ত্রের সাহায্যে? দূরবীক্ষণ যন্ত্র। সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে প্রায় 8 মিনিট সময় লাগে। দেখো উপরেরটাই রিপিট হইল। তাহলে দিন রাত সংঘটিত হয় পৃথিবীর আহ্নিক গতির কারণে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট সময় লাগে। আহ্নিক গতির সময়কাল 23 ঘন্টা 56 মিনিট। মহাকাশের বিভিন্ন বস্তু দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়, পর্যবেক্ষণ করা যায়। দেখো, পৃথিবী সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। পৃথিবী সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। দিন রাত সংঘটিত হয় পৃথিবীর আহ্নিক গতির কারণে। বার্ষিক গতির সময়কাল 365 দিন 6 ঘন্টা। বার্ষিক গতির সময়কাল 365 দিন 6 ঘন্টা। পৃথিবীর উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল। সহজ, উল্টা মনে রেখো। বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবনে মানুষ বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে। কি জ্ঞান ব্যবহার করে? বৈজ্ঞানিক জ্ঞান। কি জ্ঞান? বৈজ্ঞানিক জ্ঞান। তাহলে পৃথিবী সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। দিন রাত সংঘটিত হয় পৃথিবীর আহ্নিক গতির কারণে, ঠিক আছে? বার্ষিক গতির সময়কাল 365 দিন 6 ঘন্টা। পৃথিবীর উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে উল্টা শীতকাল। বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবনে মানুষ বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে থাকে। অধিক শস্য উৎপাদনে কৃষি প্রযুক্তি সাহায্য করে। অধিক শস্য উৎপাদনে কি সাহায্য করে? কৃষি প্রযুক্তি। অনেক সময় প্রযুক্তির ব্যবহার নেশায় পরিণত হয়। অনেক সময় প্রযুক্তির ব্যবহার নেশায় পরিণত হয়। খাদ্য চাহিদা পূরণের জন্য মানুষ কি কৃষি প্রযুক্তি উদ্ভাবন করেছে, যে কৃষি প্রযুক্তি, ঠিক আছে? কি প্রযুক্তি? কৃষি প্রযুক্তি। কৃষি প্রযুক্তি।
খাদ্যের চাহিদা পূরণের জন্য মানুষ কৃষি প্রযুক্তি উদ্ভাবন করেছে। তোমরা তোমাদের দাদা দাদির থেকে খোঁজ নিয়ে দেখবা যে অনেক আগে তোমাদের ধান খুব কম হইতো, মানুষ অনেক ধনী হইলেও কষ্ট করে চলেছে। কিন্তু এখন তো ধান অনেক বেশি হয়, খাবারের কষ্ট আর নাই। স্বাধীনতার পরে বাংলাদেশে অনেক খাবারের কষ্ট হয়েছিল, দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, অনেক মানুষ মারা গেছিল। এখন ধরো যারা গরিব তারাও তো খাওয়ার কষ্ট অন্তত হয় না, 3 বেলা খায় অন্তত, সবাই যেটাই খাক, পান্তা খাক, শাক দিয়ে ভাত খাক, যেটাই খাক, খায় মানুষ। এক নাগারে অনেক ঘন্টার বেশি টেলিভিশন দেখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, চোখের জন্যও ক্ষতিকর। বিভিন্ন পণ্য এবং প্রযুক্তি উদ্ভাবনে মানুষ বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে। রিপিটেড প্রশ্ন। তাহলে অধিক শস্য উৎপাদনে কৃষি প্রযুক্তি সাহায্য করে। অনেক সময়ে প্রযুক্তির ব্যবহার নেশায় পরিণত হয়, যেরকম ফোন, আমরা গেম খেলতে খেলতে নেশায় পরিণত হয়েছে। খাদ্য চাহিদা পূরণের জন্য মানুষ কৃষি প্রযুক্তির উদ্ভাবন করেছে। এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, মনে রেখো। এক নাগারে অনেক ঘন্টার বেশি টেলিভিশন দেখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিভিন্ন পণ্য ও প্রযুক্তি উদ্ভাবনে মানুষ বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে থাকে। বাড়তি উৎপাদনের জন্য অনেক ফসলে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয়। বাড়তি উৎপাদন মানে বেশি পাওয়ার জন্য, ফসল বেশি পাওয়ার জন্য রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয়। অধিক শস্য উৎপাদনে কৃষি প্রযুক্তি সাহায্য করে। কি করে? কৃষি প্রযুক্তি সাহায্য করে। অধিক শস্য উৎপাদনে কৃষি প্রযুক্তি সাহায্য করে। ওকে। বাড়তি উৎপাদনের জন্য অনেক সময় ফসলে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হয়। দেখো রিপিট, তার মানে আমরা 100টারও কিন্তু কম দিচ্ছি তোমাদেরকে। অনেকে ভয় পায় না, 131টা আমাদের এখানে লিস্ট করা আছে, কিন্তু আসলে 100টারও কম আছে। প্রযুক্তি উদ্ভাবনে মানুষ বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে, এটাও রিপিটেড। খাদ্য চাহিদা পূরণের জন্য মানুষ বিভিন্ন ধরনের কৃষি উদ্ভাবন করছেন, এটাও রিপিটেড, দেখবা। তাহলে বাড়তি উৎপাদনের জন্য অনেক সময় ফসলে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয়। অধিক শস্য উৎপাদনে কৃষি প্রযুক্তি সাহায্য করে। বাড়তি উৎপাদনের জন্য রাসায়নিক সার, এগুলো দেখলাম। অনেক সময় প্রযুক্তির ব্যবহার নেশায় পরিণত হয়। দেখো রিপিট প্রশ্ন। তথ্য সংগ্রহ করার অনেক সহজ মাধ্যম হলো ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে যে কোনো সময় যে কোনোভাবে তথ্য সংগ্রহ করতে পারছি আমরা, সার্চ দিলেই চলে আসছে। প্রযুক্তি ব্যবহার করে অন্যদের সাথে তথ্য বিনিময় করতে পারি। প্রযুক্তি ব্যবহার করে কি করতে পারি? অন্যদের সাথে তথ্য বিনিময় করতে পারি। প্রযুক্তি ব্যবহার করে অন্যদের সাথে কি করতে পারি? তথ্য বিনিময় করতে পারি। আমরা ড্যাশ ব্যবহার করে ছবি তুলে তথ্য বিনিময় করতে পারি। ক্যামেরা ব্যবহার করে ছবি তুলে কি দিয়ে? ক্যামেরা দিয়ে। ফোন দিয়ে তো তোলে, কিন্তু ছবি তোলার মূল হলো ক্যামেরা, মনে রেখো। দিনে স্থলভাগ জলভাগ থেকে উষ্ণ থাকে, এটাও ইম্পর্টেন্ট। দিনে স্থলভাগ জলভাগ থেকে উষ্ণ থাকে, গরম থাকে। কি থাকে? স্থলভাগ জলভাগের থেকে উষ্ণ থাকে, গরম থাকে। নিম্নচাপ অঞ্চলের গরম বায়ু ড্যাশ হয়ে ওপরে উঠে যায়। গরম বায়ু কি? হালকা হয়ে ওপরে উঠে যায়। কি হয়ে ওপরে ওঠে? হালকা হয়ে ওপরে ওঠে। কি হয়ে ওপরে ওঠে? হালকা হয়ে ওপরে ওঠে। কি হয়ে ওপরে ওঠে? হালকা হয়ে ওপরে ওঠে। কি হয়ে? হালকা হয়ে। আবহাওয়া হলো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক সাময়িক অবস্থা। বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। আবহাওয়া হলো নির্দিষ্ট স্থানের আবহাওয়া, আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ এলাকায় প্রবাহিত হয়। উচ্চচাপ থেকে নিম্নচাপ, মনে রেখো, উচ্চচাপ থেকে নিম্নচাপ। জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা জলবায়ু, আবহাওয়ার গড় অবস্থা। স্থলভাগ অত্যন্ত গরম হওয়ার ফলেই কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হয়। এই যেটাও ইম্পর্টেন্ট, এখন কিন্তু কালবৈশাখী ঝড় হচ্ছে। স্থলভাগ অত্যন্ত গরম হওয়ার ফলেই কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হয়। তাহলে নিম্নচাপ অঞ্চলের গরম বায়ু হালকা হয়ে ওপরে উঠে যায়। আবহাওয়া হলো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। এখানে একটা অবস্থা হওয়ার কথা ছিল, তো লেখেনি, সাময়িক অবস্থা, ঠিক আছে। ওকে। বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ এলাকায় প্রবাহিত হয়। জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। স্থলভাগ অত্যন্ত গরম হওয়ার ফলে কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হয়। দেখো, আবহাওয়ার উপাদানগুলোর উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তন হলো জলবায়ুর পরিবর্তন। আবহাওয়ার উপাদানের উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তন হলো জলবায়ুর পরিবর্তন। পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর গড় তাপমাত্রা প্রতি বছর উঠানামা করছে। কি করছে? উঠানামা করছে। কি করছে? উঠানামা করছে। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা বায়ুমণ্ডলের
এই যে এখানে লেখা আছে CO2, CO2 এটা না লিখে কার্বন ডাই অক্সাইড লিখতে পারো, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড এটাকেই বলা হয় কি CO2। তোমরা বাংলায় লিখবা। কার্বন ডাই অক্সাইড হ্রাস করতে পারি, বৃক্ষরোপণের মাধ্যমে আমরা কি করতে পারি, কার্বন ডাই অক্সাইড হ্রাস করতে পারি। মানুষের ড্যাশ সম্পদ তৈরি করতে পারে না, মানুষ প্রাকৃতিক সম্পদ তৈরি করতে পারে না। কি তৈরি করতে পারে না? প্রাকৃতিক সম্পদ। কি তৈরি করতে পারে না? প্রাকৃতিক সম্পদ তৈরি করতে পারে না। দেখো, একবার নিঃশেষ হলে হাজার হাজার বছরেও ড্যাশ সম্পদ ফিরে পাওয়া সম্ভব না, অনবায়নযোগ্য। মনে রেখো, নবায়নযোগ্য যেটা বারবার ব্যবহার করা যায়, ফিরে পাওয়া যায়, আর একবার শেষ হলে যেটা ফিরে পাওয়া যায় না, অনবায়নযোগ্য। শক্তি উৎপাদনের জন্য আমরা প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। কার উপর নির্ভরশীল? প্রাকৃতিক সম্পদ। কার উপর? প্রাকৃতিক সম্পদ। অনবায়নযোগ্য সম্পদ হলো একবার নিঃশেষ হলে ফিরে পাওয়া সম্ভব না। উপরেও পড়লাম আমরা, একবার নিঃশেষ হলে ফিরে পাওয়া সম্ভব না। রিসাইকেল করার মাধ্যমে আমরা সম্পদ সংরক্ষণ করতে পারি। কি করতে পারি? সংরক্ষণ। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রাকৃতিক সম্পদের চাহিদাও বাড়ছে। তাহলে একবার নিঃশেষ হলে হাজার হাজার বছরেও অনবায়নযোগ্য সম্পদ ফিরে পাওয়া সম্ভব না। শক্তি উৎপাদনের জন্য আমরা প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। অনবায়নযোগ্য সম্পদ একবার নিঃশেষ হলে ফিরে পাওয়া সম্ভব না। রিসাইকেল করার মাধ্যমে আমরা সম্পদ সংরক্ষণ করতে পারি। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রাকৃতিক সম্পদের চাহিদাও বাড়ছে। নবায়নযোগ্য সম্পদকে অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। নবায়নযোগ্য সম্পদকে অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। বায়ু প্রবাহ উইন্ডমিলের পাখা ঘোরানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে। কি উৎপাদন করে? বিদ্যুৎ উৎপাদন করে। বাড়তি শস্য উৎপাদন এবং পশুপালনের জন্য মানুষ কি করছে? বন উজাড় হবে, ঠিক আছে, বন উজাড় করছে। কি করছে বাবা? এটা একটু করো, বন উজাড় করছে। বাড়তি শস্য উৎপাদন এবং পশুপালনের জন্য বন উজাড় করছে, বন উজাড়। জনসংখ্যা বৃদ্ধি প্রাকৃতিক সম্পদের উপর চাপ বাড়ায়। জনসংখ্যা বৃদ্ধি কি করে? প্রাকৃতিক সম্পদের উপর চাপ বাড়ায়। বনভূমি ধ্বংসের ফলে বাস্তুসংস্থানের পরিবর্তন হয়। বনভূমি ধ্বংসের ফলে কি হয়? বাস্তুসংস্থানের পরিবর্তন হয়। ওকে, দেখো, বাড়তি চাহিদা আমাদের জীবনে সমস্যা সৃষ্টি করে। বাড়তি চাহিদা আমাদের জীবনে কি সৃষ্টি করে? সমস্যা সৃষ্টি করে। বাড়তি চাহিদা আমাদের জীবনে কি সৃষ্টি করে? সমস্যা সৃষ্টি করে। তারপরে বাড়তি জনসংখ্যার জন্য অধিক খাদ্য প্রয়োজন। বাড়তি জনসংখ্যার জন্য অধিক খাদ্য প্রয়োজন। তারপরে জনসংখ্যার ঘনত্ব বেশি হলে জীবাণু দ্রুত ছড়ায়। যেখানে দেখবা, যেখানে জনসংখ্যা বেশি, যে দেশে, যে শহরে, সেখানে জীবাণু দ্রুত ছড়ায় একজনের থেকে আরেকজনে। তারপরে জনসংখ্যার ঘনত্ব হলো প্রতি একক জায়গায় বসবাসরত মোট জনসংখ্যা। পরিবেশের ওপর জনসংখ্যা বৃদ্ধির ব্যাপক প্রভাব রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রফল বা আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। তাহলে এইগুলো পড়বা। তো এইটা থেকে একটা জিনিস বুঝলাম যে হয়তো প্রথম 60-70টা একটু সহজ, পরের 20-30টা একটু কঠিন। একটু কঠিন বলতে প্রথম 60-70টা একবার পড়লেই তোমাদের হয়ে যাবে, পরের 20টা-25টা একটু কয়েকবার করে পড়া লাগবে, ঠিক আছে? তাহলে এগুলো তোমরা বাসায় পড়ো। ইনশাল্লাহ আমরা আগামীকাল আবার নতুন কোনো ক্লাস তোমাদেরকে দিব, সুন্দর করে করবা। ধন্যবাদ সবাইকে।